জাতিসংঘ নামটা শুনলেই কিন্তু বিশ্বশান্তি, কূটনীতি আর আন্তর্জাতিক সহযোগিতার মতো বড় বড় ব্যাপারগুলো মাথায় চলে আসে। তো চলুন আজকে আর কোনো ভূমিকা না করে সরাসরি এই বিশাল সংস্থাটার একেবারে ভেতরটা ঘুরে দেখি আর এর খুঁটিনাটি বিষয়গুলো সহজ করে জেনে নিই। আচ্ছা, জাতিসংঘকে বুঝতে হলে সবার আগে এর বিশালতাটা একটু অনুভব করতে হবে, আর সেটার সবচেয়ে ভালো উপায় হলো এর সদস্য সংখ্যা জানা। বর্তমানে পৃথিবীতে মোট ১৯৩টি দেশ জাতিসংঘের সদস্য, মানে বলতে গেলে প্রায় পুরো পৃথিবী এর অংশ। তো যে কোনো আলোচনার শুরুতেই মূল পরিচয়টা পরিষ্কার থাকা দরকার, তাই না? চলুন আমরাও এক নজরে জাতিসংঘের বেসিক প্রোফাইলটা দেখে নিই, মানে যে তথ্যগুলো না জানলেই নয়। দেখুন, জাতিসংঘের ফাউন্ডেশনটা কিন্তু কয়েকটা কি ইনফরমেশনের উপর দাঁড়িয়ে আছে। যেমন, এটা তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর। এর হেডকোয়ার্টার তো নিউ ইয়র্কে, কিন্তু এর ইউরোপিয়ান হাবটা হল জেনেভায়। আর হ্যাঁ, সবচেয়ে নতুন সদস্য কোনটা জানেন? দক্ষিণ সুদান ২০১১ সালে জয়েন করে। যদিও অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ৬টা, কিন্তু ভেতরে সব কাজকর্ম চলে মূলত ইংরেজি আর ফরাসি ভাষায়। জাতিসংঘ তো আর একদিনে তৈরি হয়ে যায়নি, এর পেছনে আছে বেশ লম্বা একটা জার্নি, কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ধাপ। চলেন সেই গল্পটায় একটু দেখি কিভাবে ধাপে ধাপে আজকের এই জাতিসংঘ গড়ে উঠল। এই যে টাইমলাইনটা দেখছেন, এটা কিন্তু শুধু কয়েকটা তারিখ না, এটা হলো জাতিসংঘ তৈরির রোডম্যাপ। ১৯৪১ সালের আটলান্টিক সনদ থেকে শুরু, এরপর মস্কো, তেহরান, একদম ৪৫-এর স্যান ফ্রান্সিসকো কনফারেন্স পর্যন্ত প্রত্যেকটা মিটিং, প্রত্যেকটা সম্মেলন ছিল আজকের জাতিসংঘ তৈরির এক একটা বিল্ডিং ব্লক। এখানে কিন্তু একটা মজার প্যাচ আছে, যেটা নিয়ে অনেকেই কনফিউজড হয়ে যায়। স্যান ফ্রান্সিসকো সম্মেলনে দেশ উপস্থিত ছিল ৫০টা, কিন্তু আমরা বলি প্রতিষ্ঠাতা সদস্য ৫১টা। তাহলে এই বাড়তি একজন এলো কোথা থেকে? উত্তরটা হলো পোল্যান্ড। ওরা কোনো কারণে সম্মেলনে আসতে পারেনি, কিন্তু চার্টারটা ফাইনাল হওয়ার আগেই তাতে সাইন করে ফেলেছিল। আর ঠিক এই কারণে অনুপস্থিত থেকেও পোল্যান্ড হয়ে যায় ৫১তম ফাউন্ডার মেম্বার। সোজা হিসাব, সম্মেলনে হাজির ছিল ৫০ দেশ, কিন্তু প্রতিষ্ঠাতা ৫১ দেশ। জাতিসংঘকে যদি একটা মানুষের শরীরের মতো ভাবেন, তাহলে এর বিভিন্ন অঙ্গসংস্থাগুলো হলো তার ব্রেন, হার্ট, হাত পা। এগুলো ছাড়া তো পুরো সিস্টেমটা চলতে পারবে না, তাই না? চলুন জাতিসংঘের এই প্রধান অঙ্গগুলোর সাথে পরিচিত হওয়া যাক। দেখুন, কাগজে কলমে জাতিসংঘের মূল সংস্থা কিন্তু ৬টা, কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো ১৯৯৪ সাল থেকে আসলে কাজ করছে ৫টা। কারণ যে ৬ নম্বরটা ছিল, মানে ওছি পরিষদ বা ট্রাস্টিশিপ কাউন্সিল, সেটার কাজ ছিল কলোনিভুক্ত অঞ্চলগুলোকে স্বাধীন হতে সাহায্য করা। পালাও নামের একটা দেশ স্বাধীন হওয়ার পরই এর দায়িত্ব ফুরিয়ে যায়, তাই এখন কার্যকরী সংস্থা হলো ৫। জাতিসংঘের সবচেয়ে পাওয়ারফুল জায়গা যদি কিছু থাকে, সেটা হলো এই নিরাপত্তা পরিষদ। এখানে ২ ধরনের মেম্বার। একদিকে আছে ৫ পার্মানেন্ট মেম্বার, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স আর চীন, এদেরকে আমরা P5 বলি। আর অন্যদিকে বাকি দুনিয়া থেকে ২ বছরের জন্য ইলেক্টেড হয়ে আসে আরও ১০টা অস্থায়ী সদস্য রাষ্ট্র। আর নিরাপত্তা পরিষদ মানেই ভেটো পাওয়ারের কথা আসবে। ভেটো মানে কি? একদম সহজ কথায়, আমি এটা মানি না। এটা হলো ওই ৫টা পার্মানেন্ট মেম্বারের স্পেশাল পাওয়ার। ওদের একজনও যদি কোনো প্রস্তাবে না বলে দেয়, তো সেই প্রস্তাব ওখানেই বাতিল। জাতিসংঘের আদালত নিয়ে একটা কমন কনফিউশন কাজ করে, আইসিজে আর আইসিসি। দুটোই নেদারল্যান্ডসের হেগ শহরে, কিন্তু কাজ একদম আলাদা। মনে রাখবেন, আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে হল জাতিসংঘের নিজস্ব কোর্ট। এটা মূলত এক দেশের সাথে আরেক দেশের ঝামেলা মেটায়। আর আন্তর্জাতিক অপরাধী আদালত বা আইসিসি, এটা একটা স্বাধীন সংস্থা। এর কাজ হলো গণহত্যা, যুদ্ধাপরাধের মতো মারাত্মক অভিযোগে কোনো ব্যক্তির বিচার করা। সোজা কথায়, একটা রাষ্ট্রের জন্য আর একটা ব্যক্তির জন্য। আচ্ছা, এবার জাতিসংঘের সদস্য পদ নিয়ে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস জানা যাক। এখান থেকেও কিন্তু প্রায়ই পরীক্ষার প্রশ্ন চলে আসে। যেমন ধরুন, তাইওয়ান, ভ্যাটিকান বা কোসোভো কিন্তু জাতিসংঘের সদস্য না। তবে ভ্যাটিকান আর ফিলিস্তিনের একটা স্পেশাল স্টেটাস আছে, স্থায়ী পর্যবেক্ষক হিসেবে। আবার ইন্দোনেশিয়া হলো একমাত্র দেশ যারা একবার সদস্যপদ ছেড়ে দিয়ে আবার ফিরেও এসেছিল। আর তাইওয়ানের কেসটা তো জানেনই, ১৯৭১ সালে যখন মেনল্যান্ড চায়না সদস্যপদ পেল, তখন তাইওয়ানকে আসন হারাতে হয়।
তো বিশ্বমঞ্চে তো অনেক কথা হলো। এবার ফোকাস করা যাক জাতিসংঘে আমাদের বাংলাদেশের গৌরবময় পদচারণা নিয়ে। একটা নতুন দেশ হিসেবে স্বাধীনতার পর বিশ্ব দরবারে নিজেদের প্রতিষ্ঠা করার সবচেয়ে বড় ধাপগুলোর একটা ছিল জাতিসংঘ সদস্যপদ লাভ। আর বাংলাদেশ এই বিশ্ব পরিবারে যোগ দিয়েছিল ১৩৬তম সদস্য হিসেবে। তারিখটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। ১৭ই সেপ্টেম্বর ১৯৭৪। বাংলাদেশের কূটনীতির জন্য এটা একটা ঐতিহাসিক দিন। আর জানেন, জাতিসংঘের সবচেয়ে ক্ষমতাধর যে বডি, মানে নিরাপত্তা পরিষদে, বাংলাদেশ এ পর্যন্ত দুইবার অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। এটা কিন্তু বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের ভূমিকার বিশাল এক স্বীকৃতি। শুধু সদস্য হওয়াই না, ২০০১-২০০০ সালের টার্মে বাংলাদেশ কিন্তু নিরাপত্তা পরিষদের সভাপতিত্বও করেছে। আর এই ঐতিহাসিক দায়িত্ব পালন করেছিলেন আমাদের কূটনীতিক আনোয়ারুল করিম চৌধুরী। এখানেই শেষ না। এরও আগে ১৯৮৬ সালে বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিল, আর সভাপতিত্ব করেছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী। এটাও বাংলাদেশের জন্য ছিল এক বিরাট সম্মানের ব্যাপার। আলোচনার প্রায় শেষ দিকে আমরা। সবশেষে চলুন জাতিসংঘের লিডারশিপ আর নোবেল পুরস্কারের মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয় চট করে দেখে নিই। মহাসচিবদের নিয়ে কয়টা তথ্য মনে রাখা খুব জরুরি। প্রথমজন ছিলেন নরওয়ের ট্রিগভেলি। আমাদের মুক্তিযুদ্ধের সময় দায়িত্বে কে ছিলেন? মায়ানমারের উর থান্ট। এটা খুব ইম্পর্ট্যান্ট। আর নোবেল পেয়েছেন কোন কোন মহাসচিব? দ্যাগ হ্যামারশোল্ড আর কফি আনান। পুরো জাতিসংঘ আর এর এজেন্সিগুলো মিলে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে মোট ৮ বার। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং হল, এর মধ্যে ইউএনএইচসিআর, মানে জাতিসংঘের শরণার্থী সংস্থা, একাই পেয়েছে ২ বার। ভাবা যায় শরণার্থীদের জন্য তাদের কাজের কি বিশাল এক স্বীকৃতি। এই যে এত কিছু আমরা জানলাম, এত ইতিহাস, এত অর্জন, এত চ্যালেঞ্জ, সব কিছুর পর একটা প্রশ্ন কিন্তু মাথায় থেকেই যায়। এই যে মিরটা এত দ্রুত পাল্টাচ্ছে, এই ভবিষ্যৎ পৃথিবীতে জাতিসংঘের ভূমিকাটা ঠিক কেমন হবে? এর কার্যকারিতা কি আগের মতোই থাকবে? উত্তরটা হয়তো সময় বলে দেবে।